সুপ্রিয় দর্শক, জানিয়ে দেব আজকের সবচাইতে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সব আপডেট। শুরুতে জানাবো এমন এক সংবাদ যা দেখলে রীতিমতো চোখ কপালে উঠবে। শুরুতে জানিয়ে দেব এদিকে ভারতের দিল্লিতে ককরোচ জনতা পার্টি সংসদে চলো কর্মসূচি, এক দফা বিজেপি সরকারের পদত্যাগ, বিপদে নরেন্দ্র মোদী। এদিকে তেলাপোকা পার্টির কর্মসূচি যোগদান করে করা হুঁশিয়ারি দিলেন তামিলনাড়ু মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয়। সর্বশেষ তথ্য পাওয়া অনুযায়ী শিক্ষার্থীদের গণ আন্দোলনের মুখে ভারত ছেড়ে নেপালে পালিয়ে গেলেন নরেন্দ্র মোদী। এদিকে আটক করা হয়েছে একাধিক রাজনৈতিক নেতাকর্মীকে। বিক্ষোভকারীরা দখলে নিল দিল্লির বিভিন্ন অঙ্গরাজ্য। এদিকে দিল্লিতে পৌঁছেছে শিখরা। মোদী হটাও আন্দোলনে ছাত্রদের পক্ষে সংহতি প্রকাশ। জানিয়ে দেব পশ্চিমাদের নতুন সুর, আওয়ামী লীগ ছাড়া নতুন কোনো পথ দেখছে না পশ্চিমারা, তাই ওটি শীঘ্রই ডিসেম্বরের আগেই দেশে ফিরে চূড়ান্ত ঘোষণা শেখ হাসিনার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শিক্ষার্থীদের গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালিয়ে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিক্ষার্থীদের অ্যাকশনে দিল্লি ছেড়ে নেপালে চলে গেলেন মোদী। এর মধ্যে আটক করা হয়েছে একাধিক রাজনৈতিক কর্মীকে। ফের বিক্ষোভকারীদের দখলে দিল্লির যন্তর মন্তর। আগের দিনে পুলিশের ব্যাপক লাঠিচার্জ ও টিয়ারশেল ছোড়ার পর আজও বিক্ষোভস্থলে জড়ো হন শত শত ছাত্র ও তরুণ। নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। তবে শিক্ষামন্ত্রী সরাসরি যাচ্ছি প্রতিনিধি মাহফুজ নান্টুর কাছে। হ্যাঁ, আপনি যেমনটা সরাসরি দেখতে পাচ্ছেন সেটা হলো বাংলাদেশের মতোই অবস্থা প্রায় ভারতের। সেখানে শিক্ষার্থীরা একাধারে হামলা করছে এবং শিক্ষার্থীদের ভয়ে রীতিমতো নরেন্দ্র মোদীর ক্ষমতা নড়বড় হয়ে গিয়েছেন। তিনি ভারতে আর নেই, তিনি পদত্যাগ করেছেন কিনা সেটা নিশ্চিত না, তবে তিনি ভারত ছেড়ে ইতিমধ্যে নেপালে অবস্থান করেছেন এবং তিনি চীনে যাবেন না, কারণ চীনের সাথে তিনাদের পূর্ব পরিচিত সেই দুশ্মনী রয়েছে। এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের মোদী বিরোধী আন্দোলনের সাথে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে সুপারস্টার থালাপতি বিজয়। রাজপথেই নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে ধোলাই দিচ্ছে বিজয় সহ ছাত্র জনতা মিলে। আলোচিত ককরোচ জনতা পার্টির পার্লামেন্ট মার্চ কর্মসূচিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে দিল্লি। ভারতের শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই কর্মসূচি দেওয়া হয়। এই কর্মসূচিতে সংহতি জানিয়ে যোগ দেয় ভারতের সুপারস্টার থালাপতি বিজয়। এ সময় নরেন্দ্র মোদীর বিজেপিকে আদর্শিক শত্রু আখ্যা দিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি। সুপারস্টার বিজয় থালাপতির হামলার ঘটনায় আহত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাথায় গুরুতর আঘাতের কারণে 72 ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। ব্যাপক বিক্ষোভে উত্তাল ভারতের রাজধানী দিল্লি। বিক্ষুব্ধ জনতা কুপিয়ে পুলিশ সহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জখম করেছে। পরে সেনা ও পুলিশের যৌথ অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভে নামে মানুষ। নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভে রণক্ষেত্রে পরিণত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির ডাকা সংসদ অভিযান ঘিরে এই পরিস্থিতির সৃষ্টি হয়। তেলাপোকা নামে পরিচিত একদল তরুণ তরুণী, যাদের নিয়ে একসময় হাসাহাসি হয়েছিল, তারাই আজ হাজার হাজার মানুষের মিছিলে পরিণত হয়েছে। ব্যারিকেড, কাঁদানো গ্যাস, লাঠিচার্জ কিছুই তাদের থামাতে পারে। প্রশ্ন এখন একটাই, এটা কি শুধু একটি ছাত্র আন্দোলন, নাকি মোদী সরকারের ক্ষমতা এখন হুমকির মুখে? ছাত্রদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। নয়াদিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষা সংক্রান্ত প্রশ্ন ফাঁস ও অনিয়মের প্রতিবাদে আয়োজিত সংসদ চলো কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও বিক্ষোভের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদ ভবন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সংসদের বর্ষাকালীন অধিবেশন চলাকালে ককরোচ জনতা পার্টির ব্যানারে হাজারো আন্দোলনকারী নিরাপত্তা ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের মূল ফটকের দিকে অগ্রসর হন। এ সময় ভবনের ভেতরেই প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ও বিক্ষোভকারীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ শুরু হলে নিরাপত্তা বিবেচনায় বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর সংসদ এলাকা ত্যাগ করে। শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের ব্যাপক লাঠিচার্জ এবং রাবার বুলেট নিক্ষেপের পর এই আন্দোলন এখন মোদীর পতনের আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছে। নয়াদিল্লিতে বিক্ষোভে অন্তত 180 জন আহত হওয়ার একদিন পর ভারতের তেলাপোকা জনতা পার্টির আন্দোলন মঙ্গলবার শিক্ষামন্ত্রীর পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।
তেলাপোকা জনতা পার্টির অনলাইন আন্দোলনের শক্তি প্রদর্শনে সোমবার হাজার হাজার বিক্ষোভকারী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং ব্যাপক পরীক্ষা সংস্কারের দাবিতে জাতীয় রাজধানীর কেন্দ্রস্থলে জড়ো হয়েছিলেন। মে মাসে যাত্রা শুরু করার পর থেকে সিজেপি সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ অনুসারী অর্জন করেছে, যা 2024 সালে তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার পর থেকে হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। সিজেপির আশুতোষ একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, আমরা থামব না, প্রধানকে বরখাস্ত করতেই হবে। মঙ্গলবারও শত শত বিক্ষোভকারী যন্তর মন্তরের প্রতিবাদস্থলে অবস্থান করছেন, যাদের অনেকেই শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের আহ্বান জানাচ্ছিলেন। সোমবার প্রায় 5 বছরের মধ্যে দিল্লির অন্যতম বৃহত্তম এক গণসমাবেশে বিক্ষোভকারীদের সংসদ অভিমুখে মিছিল করতে বাধা দিতে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে। সোমবার গভীর রাতে এক বিবৃতিতে পুলিশ জানায়, সংঘর্ষ চলাকালে প্রায় 60 জন বিক্ষোভকারীও আহত হয়েছেন বলে জানা গেছে। বিক্ষোভের আয়োজকরা কর্তৃপক্ষের এই একনায়কসুলভ আচরণের নিন্দা করেছেন এবং বলেছেন যে শত শত বিক্ষোভকারী আহত হয়েছেন। তিনি এই খবরটা কার কাছ থেকে পেলেন? তিনি কেন মনে করছেন না যে তারা এতটা শক্তিমান একটি পক্ষ, হাসিনা বিরোধী পক্ষ, যারা কিনা বিদেশে বসে ফেসবুক লাইভে গিয়ে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একেবারে নিষ্ক্রিয় করে দিয়ে ঘন্টার পর ঘন্টা ঢাকা শহরের বুকে 2 রাত 3 দিন ধরে 32 নম্বর ভাঙচুর করতে পারেন, মাটির সাথে গুড়িয়ে দিতে পারেন, কিংবা যারা কিনা প্রথম আলো ডেইলি স্টারের মতো বিশ্বখ্যাত বাংলাদেশের সংবাদ মাধ্যম অফিসে আগুন জ্বালিয়ে দিতে পারেন, ভাঙচুর চালিয়ে যেতে পারেন, এসব করবার ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা কেন মনে করছেন যে তারা সত্যি শেখ হাসিনাকে এবার ঠেকাতে পারবেন না? বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক শক্তির অত্যন্ত প্রভাবশালী 2 চরিত্র পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসাইন, তারা দুজনেই হঠাৎ করে 2 দিনের ব্যবধানে রীতিমতো ফেসবুকে লিখে ঘোষণা দিয়েছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেনি। এবং এমন একটা সময়ে তাদের এই ঘোষণা এলো যখন বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী পক্ষটি মোটামুটি দিস্তার পর দিস্তা কাগজ খরচ করে নিজেদেরকে অভয় দিতেই একরকম লিখছেন যে কেন শেখ হাসিনার পক্ষে কিছুতেই ফেরা সম্ভব হবে না। কিন্তু ইলিয়াস হোসাইন, পিনাকি ভট্টাচার্য কারা? এরা সেই ব্যক্তি যাদেরকে 2024-এর 5ই আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির একটা নিয়ন্তা শক্তি বা নিয়ন্ত্রক শক্তি হিসেবে মনে হওয়া শুরু হলো। মানে তারা ফেসবুকে, ইউটিউবে যেই স্ট্যাটাস দেন, যা বলেন, সে অনুযায়ী যে ইউনূস সরকার কাজ করেন বা তারা একটা বিরাট অংশের জনগোষ্ঠীকে রীতিমতো উদ্বুদ্ধ করতে পারেন এবং তাদেরকে দিয়ে কাজ আদায় করে নিতে পারেন, এগুলোর সব প্রমাণ মিলতে শুরু করে 2024-এর আগস্টের পর। মানে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন তো ভীষণ সক্রিয় ছিলেনই শেখ হাসিনা বিরোধী আন্দোলনে গত কয়েক বছর ধরে, কিন্তু এই যে তাদের বাংলাদেশে বিরাট জনগোষ্ঠী আছে এবং বাংলাদেশের সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাগুলোকেও মোটামুটি তারা তাদের আঙুলের ইশারায় কিংবা ফেসবুক স্ট্যাটাসের ইশারায় অথবা ইউটিউবের আহ্বানের মাধ্যমে এক রকমের পরিচালনা করতে পারেন, সেটা 2024-এর আগস্টের পর থেকে ক্রমাগতভাবে পরিষ্কার হলো। পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন এবং তাদের আরেক সঙ্গী কনক সারোয়ার, তারা মিলে ফেসবুক লাইভে বসেই কিন্তু প্রথম 2025-এর 5ই ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বরে বুলডোজার পাঠানোর ঘোষণা দিলেন এবং ঘন্টার পর ঘন্টা ফেসবুক লাইভে থেকে এরাই বঙ্গবন্ধুর বাড়ির দিকে বুলডোজার রওনা হচ্ছে কিনা, কতক্ষণ আর ভাঙতে লাগবে এবং ভাঙতে যাওয়ার জন্য যে বিরাট জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করে 32 নম্বর পর্যন্ত পাঠানো, সেই পুরো কাজটা তারা বসে সমন্বয় করতে থাকলেন। এখন বিএনপি নেতা ইশরাক হোসেন, সাদেক হোসেন কক্ষকার ছেলে, তিনি বলেন বটে যে তিনি বুলডোজার দিয়েছেন এবং মানে নানাজনই স্লোগান দিয়েছেন বটে যে 32 নম্বর দখল নিলাম, ভাইয়া তোমায় কথা দিলাম, ছাত্রদল যুবদলের নেতারা। কিন্তু মূলত ওই আহ্বান, সমন্বয়, পরিচালনা সব প্যারিসে বসে পিনাকি ভট্টাচার্য, নিউ ইয়র্ক বসে ইলিয়াস হোসাইন এবং তাদের আরেক সঙ্গী কনক সারোয়ার করেছেন ফেসবুক লাইভে থেকে। এরকম প্রভাবশালী ব্যক্তিরা সেখানেই কিন্তু থেমে থাকেন নাই। এমনকি ভারতীয় আধিপত্যবাদের দায়ে অভিযুক্ত করে প্রথম আলো ডেইলি স্টারের সামনে কয়েকদিন ব্যাপী জিয়াফতের আয়োজন হয়েছে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইনের কথায়। আর তারপর তো 2025-এর ডিসেম্বরে হাদির মৃত্যুর পর প্রথম আলো ডেইলি স্টার ভাঙতে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা, সেখানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ঘন্টার পর ঘন্টা পুলিশ, সেনাবাহিনী সকলের নিষ্ক্রিয় থাকা, এমনকি ইউনূস সাহেবের ঘনিষ্ঠ বন্ধু মতিউর রহমান মাহফুজ আনাম যে ফোনে পর্যন্ত প্রধান উপদেষ্টা ইউনূস বা উপদেষ্টা মণ্ডলীর কাউকে পেয়েও ওই ভাঙচুর, অগ্নিসংযোগ থামাতে পারলেন না, কারণ তখন পুরো ঘটনাটা পরিচালিত হচ্ছে প্যারিসে বসে, নিউ ইয়র্কে বসে। এহেন পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন হঠাৎ করে এখন কেন বলছেন শেখ হাসিনা ফিরবেনি?
ইলিয়াস হোসাইন প্রথম 19শে জুলাই স্ট্যাটাসটা দিলেন এবং দেওয়ার পরে অনেকেই বিস্ময় প্রকাশ করে লিখছেন যে কি ব্যাপার, ইলিয়াসের কণ্ঠে এ সুর কেন। তিনি লিখলেন, হাসিনা ডিসেম্বরে দেশে আসছে শোনার পর আমরা অনেকেই হাসাহাসি করেছি, তবে শেখ হাসিনা দেশে আসছে মোটামুটি শিওর ধরে রাখেন। মানে ইলিয়াস হোসাইনকে এই তথ্যটা, মানে তিনি যেভাবে একরকমের ভবিষ্যৎবাণী করলেন তার কোনো বিশ্লেষণ ছাড়াই, তাতে মনে হলো যে তার কাছে একটা সুনিশ্চিত তথ্য পৌঁছে গেছে। ইলিয়াস হোসাইন পিনাকি ভট্টাচার্যদের কাছে আসলে নানাভাবেই নানা রকম তথ্য পৌঁছে যায়, এমনকি তারা কে কোন সংস্থার হয়ে কাজ করছেন সেটা নিয়ে হাসিনা বিরোধী শক্তির মধ্যে নিয়মিতভাবে তাদের ফেসবুকে স্ট্যাটাস পাল্টা স্ট্যাটাস দিয়ে নানা রকম বাকযুদ্ধ চলে। এবং সেসব জায়গায় এই যে ইলিয়াস হোসাইন হঠাৎ করে এমন একটা অবস্থান নিয়ে এ কথা বললেন যে শেখ হাসিনা দেশে আসছে মোটামুটি শিওর ধরে রাখেন, এই ভবিষ্যৎবাণীটা তিনি করলেন, তিনি এই খবরটা কার কাছ থেকে পেলেন? তিনি কেন মনে করছেন না যে তারা এতটা শক্তিমান একটি পক্ষ, হাসিনা বিরোধী পক্ষ, যারা কিনা বিদেশে বসে ফেসবুক লাইভে গিয়ে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একেবারে নিষ্ক্রিয় করে দিয়ে ঘন্টার পর ঘন্টা ঢাকা শহরের বুকে মানে 2 রাত 3 দিন ধরে 32 নম্বর ভাঙচুর করতে পারেন, মাটির সাথে গুড়িয়ে দিতে পারেন, কিংবা যারা কিনা প্রথম আলো ডেইলি স্টারের মতো বিশ্বখ্যাত বাংলাদেশের সংবাদ মাধ্যম অফিসে আগুন জ্বালিয়ে দিতে পারেন, ভাঙচুর চালিয়ে যেতে পারেন, এসব করবার ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা কেন মনে করছেন যে তারা সত্যি শেখ হাসিনাকে এবার ঠেকাতে পারবেন না এবং শেখ হাসিনা দেশে ফিরলে তাকে প্রতিরোধ করা হবে এসবের ডাক না দিয়ে, বা এয়ারপোর্টে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, কিংবা কোটি কোটি ইলিয়াস পিনাকি সমর্থক বিমানবন্দরে ছুটে গিয়ে শেখ হাসিনার দেশে আসা প্রতিহত করবে, এ ধরনের কোনো হুমকি ধামকি না দিয়ে একরকমের হার মেনে নিয়ে কেন ইলিয়াস হোসাইনকে বলতে হচ্ছে যে শেখ হাসিনা দেশে আসছে মোটামুটি শিওর থাকেন? জানাবো, ভারতে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন দিলেন বলিউড সুপারস্টার সালমান খান। চলমান প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। তিনি আন্দোলনকে শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, প্রশ্ন ফাঁস একটি অত্যন্ত গুরুতর সমস্যা এবং এই আন্দোলনকে রাজনৈতিকভাবে হাইজ্যাক করা উচিত নয়। এদিকে বুধবার ইনস্টাগ্রামে নিজের স্কুল জীবনের একটি পূর্ণ ছবি প্রকাশ করে সালমান খান শিক্ষার্থীদের সাহস ও সচেতনতার প্রশংসা করেন। তিনি লেখেন, শিক্ষার প্রতি এই প্রজন্মকে আগ্রহ অঙ্গীকারী এতদিন ভারতকে গর্বিত করবে। পোস্টে সালমান খান বলেন, প্রশ্ন ফাঁসের বিষয়টি শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত। এই আন্দোলনের কর্তৃত্ব কেবল শিক্ষার্থীদের প্রাপ্য বলে মন্তব্য করেন তিনি আরো লেখেন, প্রশ্ন ফাঁস একটি অত্যন্ত গুরুতর বিষয়। এটি শিক্ষার্থী ও শিক্ষার ব্যবস্থার সমস্যা। এটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা উচিত নয়। এই আন্দোলনের কর্তৃত্ব শুধু আমাদের দেশের শিক্ষার্থীদের প্রাপ্য। আমি বিশ্বাস করি সরকারও তাদের পূর্ণ সমর্থন দেবে এবং শিক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করে তুলবে। এতে সবারই লাভ হবে। আমি ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা করছি। যারা শিক্ষিত হতে চায়, সৃষ্টিকর্তা তাদের মঙ্গল করুক। পোস্টের শেষাংশে সালমান খান বলেন, দেশের শিক্ষাকে এমন একটি ইতিবাচক ট্রেন্ড বা সংস্কৃতিতে পরিণত করা উচিত যাতে ভবিষ্যৎ বিদেশ থেকেও শিক্ষার্থীরা ভারতে পড়তে আসতে আগ্রহী হয়। উল্লেখ্য যে ভারতের রাজধানীতে চলমান ককরোচ জনতা পার্টি সিজেপি নেতৃত্বাধীন প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনের প্রতি এর আগেও সমর্থন জানিয়েছেন বলিউড একাধিক তারকা। তাদের মধ্যে রয়েছেন উমি দত্ত, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক, শাহ অভেল দেওয়াল, সোনাক্ষী সিনহা, রিতেশ দেশমুখ। তারা সবাই দেশ জুড়ে শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানিয়েছেন। ভারতে সরকার বিরোধী বিক্ষোভে ব্যাপক ধরপাকড় চালালো পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে থেকে আটক করা হয়েছে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে। এছাড়াও জোর করে পুলিশ বাসে তুলে নেওয়া হয়েছে সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব সহ বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতাকে, যার মধ্যে কয়েকজনকে মন্দির মার্গ পুলিশ স্টেশনে নেওয়া হয়েছে। রাহুল সহ বাকিদের নেওয়া হয়েছে ছত্রসাল স্টেডিয়ামে। দলীয় নেতাকর্মীদের আটকের প্রতিবাদে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করেছে কংগ্রেস। মাটিতে লুটিয়ে পড়া ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সাথে পুলিশের ধস্তাধস্তির এক পর্যায়ে রীতিমতো পাজাকোলে করে পুলিশ বাসে তোলা হয় এই রাজনীতিবিদকে। এর আগে দিল্লির লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে জোর করে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করে পুলিশ, যার জেরে তৈরি হয় উত্তেজনা। একসময় পুলিশের সাথে হাতাহাতিতে জড়ায় বিরোধী দলীয় নেতাকর্মীরা। সেখান থেকেই তুলে নেওয়া হয় রাহুল গান্ধীকে। শুধু রাহুলই নন, আটক করা হয়েছে তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকেও। এছাড়াও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সহ আরও বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতাকে আটক করেছে পুলিশ। পরে বাসে করে কয়েকজনকে নেওয়া হয় মন্দির মার্গ থানায়। তবে রাহুল সহ বাকিদের নেওয়া হয়েছে ছত্রসাল স্টেডিয়ামে। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা সবাই এই দেশের শিক্ষার্থীদের স্বার্থে লড়াই করছি। আমরা ন্যায় বিচার চাই। আমরা চাই বিষয়টি নিয়ে পার্লামেন্টে আলোচনা হোক। ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
তরুণদের পার্লামেন্ট অভিমুখে পদযাত্রায় পুলিশের হামলার প্রতিবাদে এবং নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে মঙ্গলবার বিকেলে কঠোর নিরাপত্তা বলয় উপেক্ষা করেই প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতারা। রাতভর ধর্নার লক্ষ্য ছিল তাদের। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন কেরালার মুখ্যমন্ত্রী ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী সহ কংগ্রেসের অনেক শীর্ষ নেতা। পরিস্থিতি সামাল দিতে রাহুলের সাথে সাক্ষাৎ করে বিক্ষোভ বন্ধের আহ্বান জানান কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জিতেন্দ্র সিং। তবে তার আহ্বান প্রত্যাখ্যান করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় কংগ্রেস। এমনকি সারা দেশের তরুণদেরও সরকার বিরোধী আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান রাহুল। সরকারের আহ্বান প্রত্যাখ্যানের পরই শুরু হয় ধরপাকড়। এদিকে রাহুল গান্ধী সহ দলীয় নেতাকর্মীদের আটকের প্রতিবাদে সোমবার যে শান্তিপূর্ণ আন্দোলন এবং প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি, সেখানে দিল্লি পুলিশের তরফ থেকে কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়, লাঠিচার্জ করা হয় আন্দোলনকারীদের ওপর, এরকম অভিযোগ উঠেছিল। जेंट्स पुलिस ने मिलकर कपड़े फाड़े, एक लेडीज से दो जेंट्स ने, दोनों ने मिलकर मुझे मारा लेडीज के सामने। बहुत गलत किया ये पुलिस ने। वो टीयर गैस फेंक रहे थे लोगों पे, हमारी आंखें चुभ रही थी और पत्थरबाजी भी कर रहे थे, लाठीचार्ज भी कर रहे थे। कल पुलिस वालों ने लाठी चार्ज पीछे कमर में बहुत लाठी बजाई हम पे, लाठियों पे कीले लगा के मारी गई हैं बच्चों के, और बच्चे अभी हॉस्पिटल में एडमिटेड है, उनके छेद हो रखे हैं बॉडी पे, लिटरली छेद हो रखे हैं। वहाँ बीजेपी के गुंडे और दिल्ली पुलिस जो सिविल ड्रेस में थी, उन्होंने जूते फेंकना शुरू करिए। दिल्ली पुलिस के लोगों ने पत्थर मारे हैं। कहाँ से पत्थर आ गए इतने सारे, भर भर के पत्थर लाए हुए थे। हम छात्रों के बीच क्या हिंसा करवाई है। हम तब तक पीछे नहीं हटेंगे जब तक हमें हमारे सवालों के जवाब नहीं मिल जाएंगे। সাদা পোশাকে তাদের মারধর করেছে পুলিশ, আহত শতাধিক। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি আন্দোলনকারীরা। একজনের অবস্থা রীতিমতো আশঙ্কাজনক বলেই দাবি করছেন তারা। সোমবারের ঘটনার জন্য দিল্লি পুলিশ কমিশনারের পদত্যাগ চাইল ভারতের ছাত্র সংগঠন আইসা। बिना वर्दी के हाथों में डंडा लिए कोई भी इंसान लाठी का इस्तेमाल प्रोटेस्टर्स को डिसुएड करने में कैसे इतने ओपनली कर सकता है। कल हर वो लाठी जो इस देश के छात्र नौजवानों पे पड़ी है, हर वो खून का कतरा जिससे दिल्ली, सेंट्रल दिल्ली की सड़कें लाल हुई हैं, उस सब के जिम्मेदार कमिश्नर ऑफ पुलिस हैं। और हम ये डिमांड करते हैं कि उन्हें बर्खास्त किया जाए। এই যে আন্দোলন মঞ্চ দেখছেন, এই আন্দোলন মঞ্চ ককরোচ জনতা পার্টির আন্দোলন মঞ্চ, যেখানে অনশন করছিলেন সোনাম ওয়াংচুক, অনশন করছিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা প্রধান অভিজিৎ দীপকেও। গতকাল প্রতিবাদ মিছিলের সময় পুলিশের তরফ থেকে এই আন্দোলন মঞ্চ ভেঙে দেওয়া হয় বলে ককরোচ জনতা পার্টির তরফ থেকে অভিযোগ করা হয়। আন্দোলনের যারা প্রধান অর্থাৎ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা প্রধান অভিজিৎ দীপকে আজ তার পরিকল্পনা সম্পর্কে বিবিসিকে কি বললেন শুনবো। हम अपना अगला कदम रहेंगे, लेकिन अभी हमारी सबसे बड़ी प्रायोरिटी है सोनम सर का अनशन तोड़वाना। उनके अनशन का 24वां दिन है आज, और वो बहुत ही ज़्यादा डेंजरस हो सकता है उनकी लाइफ के लिए। सो आवर फर्स्ट प्रायोरिटी इज टू एंड दिस हंगर स्ट्राइक। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের একটি বৈঠকে এই নিট কেলেঙ্কারি বা প্রশ্ন ফাঁস কেলেঙ্কারি নিয়ে তার বক্তব্য, তার মনোভাব জানিয়েছেন। दोबारा इस तरह का पेपर लीक ना हो, इसके लिए सख्ती से कदम जो उठाया गया है। जिन्होंने पेपर लीक धंधे में जो लिप्त है, जो लोग दोषी पाए गए हैं, जिसको अरेस्ट किया गया है, उसको जेल में डाल करके उन लोगों को घोर सख्त सजा मिले। সোমবার জেপি নাড্ডার সঙ্গে আন্দোলনকারীদের আলোচনার পরেই মঙ্গলবার সামনে এলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য। তবে তাতে খুব একটা সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। যদিও এই আন্দোলন কোন দিকে যাবে তা এখনো পর্যন্ত স্পষ্ট হচ্ছে না। जिन लोगों को पीटा गया, जिन लड़कियों को मारा गया, जिन लड़कियों के कपड़े फाड़े मेल पुलिस ऑफिसर्स ने, नरेंद्र मोदी यहाँ है, उनसे बात करे और बताए कितना स्टूडेंट्स के साथ है। इंडिया हैज टर्न इनटू अ डिक्टेटरशिप। आफ्टर व्हाट हैपेंड यस्टरडे, दिस कैन नॉट बी कॉल्ड अ डेमोक्रेसी।
ভারতের শিক্ষা ব্যবস্থা সংস্কার ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে কর্কশ জনতা পার্টি সিজেপি। শিক্ষার্থী বিক্ষোভে পুলিশি অভিযানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতায় তীব্র নিন্দা জানানোর কিছুক্ষণ পরে আটক হয়েছেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ যাদব। এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি করেছে সরকার। একই সময়ে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বিরোধিতায় আন্দোলন শুরু করেছে কৃষকরা। সব মিলিয়ে ভারতের রাজনীতির মাঠে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। আশিকুর রহমানের প্রতিবেদন। শিক্ষা ব্যবস্থা সংস্কার, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সুষ্ঠু তদন্ত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি সিজেপি। দিল্লিতে সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে পুলিশ ও বিক্ষোভকারী সহ অন্তত 178 জন আহত হন। সিজেপি জানিয়েছে, শিক্ষামন্ত্রীকে অপসারণ করা না পর্যন্ত আন্দোলন চলবে। এ সময় পুলিশি সহিংসতার তীব্র নিন্দা জানান তারা। তবে দিল্লি পুলিশের দাবি, বিক্ষোভকারীদের একটি অংশ সহিংস হয়ে ওঠায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে হয়েছে। ঘটনার নিন্দা জানিয়ে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরোধিতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি সংসদে এ বিষয়ে আলোচনা এবং সরকারের জবাবদিহি দাবি করেন। একই দাবি জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ভারত সরকার। ভবিষ্যতে এমন অনিয়ম ঠেকাতে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে প্রস্তাবিত ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বিরোধিতায় দিল্লিমুখী কৃষকদের শম্ভু সীমান্তে আটকে দিয়েছে হরিয়ানা পুলিশ। কৃষক সংগঠনগুলোর অভিযোগ, এই চুক্তি ভারতের কৃষি খাতের জন্য ক্ষতিকর হবে। সংশ্লিষ্ট ভারতে নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলন সম্ভবত বড় ধরনের আন্দোলনের রূপ লাভ করছে। মূলত অনলাইন প্ল্যাটফর্ম, অনলাইন অ্যাক্টিভিস্টদের যে উদ্যোগ ককরোচ জনতা পার্টি, সেই ব্যানারে শুরু হওয়া আন্দোলনে জাতীয় পর্যায়ের শীর্ষ নেতাদের অংশগ্রহণ এবং গ্রেপ্তার ভয়ঙ্কর পরিস্থিতির আভাস দিচ্ছে। রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেপ্তার করে নরেন্দ্র মোদী কি বড় ধরনের ভুল করলেন, ভুল পথে পা বাড়ালেন এবং এই আন্দোলন কি শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে রূপ লাভ করবে? যখন লোকসভা নির্বাচনের খুব বেশি সময় বাকি নেই, তখন নরেন্দ্র মোদীর সরকার কি ভুল পথে পা বাড়ালো এবং এই টোটাল কর্মকাণ্ডের সঙ্গে কি এবারও সত্যি সত্যি ডিপ স্টেট, আমেরিকার ডিপ স্টেটের পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়ে গেল? চলুন একটু ভারত থেকে সর্বশেষ আপডেটটা, যে ভয়ঙ্কর খবর আসছে সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করি। পাশাপাশি বাংলাদেশের রাজনীতি যেহেতু জড়িত, সেটাও একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে। ভারতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে জাতীয় নেতাদের অংশগ্রহণ এই আন্দোলনকে নতুন রূপ দিয়েছে এবং ভয়ঙ্কর সব খবর আসছে। সেই খবরের মধ্যে সব থেকে বড় খবর হচ্ছে, আজকে এই আন্দোলন থেকে নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে যে আন্দোলন, সেই আন্দোলন থেকে কংগ্রেসের প্রধান দুই মুখ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই খবরটা নিশ্চিত করছে বাংলাদেশের গণমাধ্যম। ভারতের সমস্ত গণমাধ্যমে খবর আছে। বাংলাদেশের গণমাধ্যম বিডি নিউজ 24-এর শিরোনামটা দেখে নিন। দিল্লিতে বিক্ষোভ থেকে রাহুল প্রিয়াঙ্কা আটক। বলা হচ্ছে যে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ কর্মসূচি থেকে দেশটির বিরোধী দলের শীর্ষ নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। এ সময় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ কংগ্রেসের আরও কয়েকজন শীর্ষ নেতাকেও আটক করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি চলার মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করার পরে বাসে করে নিয়ে যেতে দেখা যায়। আজকে সন্ধ্যার পরে এই আটক করা হয়েছে। ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট বা নিট নামে পরিচিত সর্বদলীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং ককরোচ জনতা পার্টির সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে এদিন দুপুর থেকে দিল্লির কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে অবস্থান নেন রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশ সহ কংগ্রেস নেতাকর্মীরা। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ জোরপূর্বক টেনে হেঁচড়ে রাহুল এবং প্রিয়াঙ্কা, অখিলেশকে সরিয়ে নিয়ে যায়। এ সময় রাহুল গান্ধীর নাক থেকে রক্তও ঝরতে দেখা যায় এবং সিনেমাটিক ওয়েতে তাকে নেওয়া হয়েছে। তাকে একেবারে শূন্য করে, মানুষকে শূন্য করে তুলে যেভাবে নিয়ে যাওয়া হয়, সেভাবে রাহুল গান্ধীকে তুলে নিয়ে যাওয়ার ছবি গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।